আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান? আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম। কিছুক্ষণ আগে তাঁর সঙ্গে আলাপ হয়েছে, তাও এমন কোনো আলাপ নয়। আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা জানতে চাইলেন। আমি বললাম হ্যাঁ, এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন। ভদ্রলোক হাসি মুখে বললেন, আমি কোথাও যাচ্ছি না, আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি। ও চিটাগাং থেকে আসছে, ট্রেন 2 ঘন্টা লেট, ফিরে যেতে ইচ্ছে করছে না। বাসায় যাব, আবার আসব, তাই ভাবলাম অপেক্ষা করি। তার সঙ্গে এটুকুই আমার আলাপ। এই আলাপ সূত্র ধরে কেউ যখন বলে, ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান, তখন খানিকটা বিস্মিত হতে হয়। অপরিচিত লোকের কাছে গল্প শোনার আগ্রহ আমার কম। তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি, ইন্টারেস্টিং গল্প বলে যে গল্প শুরু হয় সে গল্প কখনোই ইন্টারেস্টিং হয় না। আমি কিছু না বলে চুপ করে রইলাম। ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ বুঝতে পারবেন, আর বুদ্ধিমান না হলে এ গল্পটা আমাকে শুনতেই হবে। দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন। পকেট থেকে পানের কৌটা বের করে পান সাজতে সাজতে গল্প শুরু করলেন। আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হচ্ছেন আমার কথা শুনে। নিতান্তই অপরিচিত একজন যখন মানুষ হড়বড় করে গল্প করতে শুরু করে, বিরক্ত হবারই কথা। কিন্তু সমস্যাটা কি জানেন? আজ আমার জন্য একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে বলতে ইচ্ছা করে। যদি অনুমতি দেন গল্পটা বলি। বলুন, আপনি কি পান খান? আগে না। একটা খেয়ে দেখুন, মিষ্টি পান, খারাপ লাগবে না। আপনি কি বিশেষ দিনে গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান? ভদ্রলোক হেসে ফেললেন, আন্তরিক ভঙ্গিতেই হাসলেন। ভদ্রলোকের বয়স 40-এর মতো হবে। অত্যন্ত সুপুরুষ। ধপধপে সাদা পাজামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে। মনে হচ্ছে তিনি তার স্ত্রীর জন্য খুব সেজেগুজে এসেছেন। প্রায় 20 বছর আগের কথা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, অনার্স করছি পদার্থবিদ্যায়। এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না। আলো থাকলে বুঝতে পারতেন আমি বেশ সুপুরুষ। 20 বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম। ছাত্রমহলে আমার নাম রাখা হয়েছিল দ্য প্রিন্স। মজার ব্যাপার হচ্ছে, মেয়ে মহলে আমার কোনো পাত্তা ছিল না। আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কি জানি না, পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনো আকৃষ্ট হয় না। পুরুষদের সবকিছুই তাদের চোখে পড়ে, রূপ চোখে পড়ে না। বিশ্ববিদ্যালয় জীবনে কোনো মেয়ে আমার সঙ্গে ভাব করার জন্য কিংবা কথা বলার জন্য এগিয়ে আসেনি। আমিও নিজে এগিয়ে যাইনি, কারণ আমার তোতলামি আছে, কথা আটকে যায়। আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম,
আমি তো কোনো তোতলামি দেখছি না। আপনি তো চমৎকার কথা বলে যাচ্ছেন। বিয়ের পর তোতলামও সেরে গেছে। বিয়ের আগে প্রচণ্ড রকম ছিল। অনেক চিকিৎসা করিয়েছি। মার্বেল মুখে নিয়ে কথা বলা শুরু করেছিলাম। হোমিওপ্যাথিক ওষুধ, পীর সাহেবের তাবিজ কিছুই বাদ দিইনি। যাই হোক, গল্পে ফিরে যাই। আমার সাবসিডারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি। কেমিস্ট্রি সাবসিডারিতে একটি মেয়েকে দেখে আমার প্রায় দম বন্ধ হয়ে যাবার অবস্থা। কি মিষ্টি চেহারা, দীর্ঘ পল্লব, ছায়াময় চোখ। সেই চোখ সব সময় হাসছে। ভাই, আপনি কি কখনো প্রেমে পড়েছেন? আগে না। প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে বোঝাতে পারবো না। আমি প্রথম দিন মেয়েটিকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম। সারা রাত ঘুম হলো না। প্রচণ্ড পানির পিপাসায় একটু পরপর গলা শুকিয়ে যায়। পানি খাই আর মহসিন হলের বারান্দায় হাঁটাহাঁটি করি। সপ্তাহে আমাদের মাত্র 2টো সাবসিডারি ক্লাস। রাগে দুঃখে কাঁদতে ইচ্ছা করে। প্রতিদিন একটা করে সাবসিডারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো? সপ্তাহে 2টো ক্লাস মানে 50 মিনিট করে 100 মিনিট। 100 মিনিট চোখের পলকে শেষ হয়ে যায়। তাছাড়া মেয়েটাও খুব ক্লাস ফাঁকি দিত। এমনও হয়েছে পরপর 2 সপ্তাহ ক্লাস করলই না। তখন আমার ইচ্ছা করত লাফ দিয়ে মহসিন হলের ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান ঘটাই। সে যে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না, কারণ আপনি প্রেমে পড়েননি। মেয়েটির নাম বললেন না তো? তার নাম কি? মেয়েটির নাম রূপা। সেই সময় অবশ্য আমি তার নাম জানতাম না। নাম কেন, কিছুই জানতাম না। কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না। শুধু জানতাম তার সাবসিডারিতে ম্যাথ আছে এবং সে একটা কালো রঙের মরিস মাইনর গাড়িতে করে আসে। গাড়ির নম্বর ভ 8781। আপনি তার সম্পর্কে কোনো রকম খোঁজ খবর নেননি? না, খোঁজ নেইনি। কারণ আমার সব সময় ভয় হতো খোঁজ নিতে গেলেই জানবো মেয়েটির হয়তো কারোর সঙ্গে ভাব আছে। একদিনের একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। সাবসিডারি ক্লাসের শেষে আমি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটি হেসে হেসে একটা ছেলের সঙ্গে গল্প করছে। আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। আমার মনে হলো আমি অজ্ঞান হয়ে যাব। সব ক্লাস বাদ দিয়ে চলে এলাম এবং কিছুক্ষণের মধ্যে আমার সমস্ত শরীর কাঁপিয়ে জ্বর এসে গেল। আশ্চর্য তো,
আশ্চর্য তো বটেই। পুরো 2 বছর আমার এভাবে কাটল। পড়াশোনা মাথায় উঠল। তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম। মরিস মাইনর গাড়ির ড্রাইভারের কাছে বাড়ির ঠিকানা জেনে নিলাম। তারপর মেয়েটিকে সম্বোধনহীন একটা চিঠি লিখলাম। কি লিখেছিলাম এখন আর মনে নেই, তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে, আমি তাকে বিয়ে করতে চাই, তাকে রাজি হতেই হবে। রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকব, যাকে পত্রিকার ভাষায় বলে আমরণ অনশন। গল্পটা কি আপনার ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তারপর কি হলো বলুন? চিঠি ডাকে পাঠিয়ে দিলেন? না, নিজে হাতে করে নিয়ে গেলাম। ওদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে বললাম, এ বাড়ির একজন আপা আছেন না, ইউনিভার্সিটিতে পড়েন, তাঁর হাতে দিয়ে এসো। দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল, আপা বলছেন তিনি আপনারে চেনেন না। আমি বললাম, তিনি ঠিকই বলছেন, তবে আমি তাকে চিনি, এটাই যথেষ্ট। এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে গেলাম। বুঝতেই পারছেন, নিতান্তই পাগলের কাণ্ড। সেই সময় আসলে মাথা ঠিক ছিল না, লজিক নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত কোনো রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। লক্ষ্য করলাম দোতলার জানালা থেকে মাঝে মধ্যে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে। বিকেল 4টে এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন, যথেষ্ট পাগলামি হয়েছে, এখন বাড়ি যাও। আমি তাঁর চেয়েও কঠিন গলায় বললাম, যাব না, পুলিশে খবর দিচ্ছি, পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। কোনো অসুবিধে নেই, খবর দিন। ইউ রাস্কেল, মতলব করার জায়গা পাও না? গালাগালি করছেন কেন? আমি তো আপনাকে গালাগালি করছি না। ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভেতরে চলে গেলেন। তার পরপরই শুরু হলো বৃষ্টি, ঢালুয়া বর্ষণ। আমি ভিজছি নির্বিকার ভঙ্গিতে। সঙ্গে সঙ্গে বুঝছি আমার জ্বর এসে যাচ্ছে। সারাদিন রোদে পোড়ার পর এই বৃষ্টি সহ্য হবে না। তখন একটা বেপরোয়া ভাব চলে এসেছে, যা হবার হবে। ক্ষুধায় ক্লান্তিতে শরীর অবসন্ন। মাঝে মধ্যেই মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে গেলাম। ইতিমধ্যে আমি আশপাশের মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি। বেশ কয়েকজন আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন কেন? আমি তাদের সবাইকে বলেছি,
আমাকে নিয়ে মাথা ঘামাবেন না, আমি একজন পাগল মানুষ। মেয়েটির বাড়ি থেকে হয়তো টেলিফোনে এই ঘটনা কাউকে কাউকে জানানো হয়েছে। তিনটে গাড়ি ওদের বাড়িতে এলো। গাড়ির আরোহীরা রাগী ভঙ্গিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। রাত 9টা বাজল। বৃষ্টি এক মুহূর্তের জন্য থামল না। জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে, দাঁড়াতে পারছিলাম না। পা ছড়িয়ে বসে পড়লাম। দারোয়ান এসে আমাকে ফিস ফিস করে বলল, সাহেব পুলিশ আনতে চাইতেছেন, বড় আপা রাজি না। বড় আপা আপনার অবস্থা দেখা খুব কাঁদতেছেন, টাইট হইয়া বইয়া থাকেন। আমি টাইট হয়ে বসে রইলাম। রাত 11টা বাজল। ওদের বাড়ির বারান্দার বাতি জ্বলল। বসার ঘরের দরজা খুলে মেয়েটি বের হলো। মেয়েটির পিছনে পিছনে বাড়ির সব লোকজন। তবে ওরা কেউ বারান্দা থেকে নামলো না। মেয়েটি একা এগিয়ে এলো, আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল, কেন এমন পাগলামো করছেন? আমি হতবম্ব হয়ে তাকিয়ে রইলাম, কারণ এ মেয়ে সে মেয়ে নয়, অন্য একটি মেয়ে। একে আমি কোনোদিন দেখিনি। মরিস মাইনার গাড়ির ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে, হয়তো ইচ্ছে করেই দিয়েছিল। মেয়েটি খুব নরম গলায় বলল, আসুন, ভেতরে আসুন, টেবিলে খাবার দেওয়া হয়েছে, আসুন তো। আমি উঠে দাঁড়ালাম, বলতে চেষ্টা করলাম, কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে গেছে। আপনি সেই মেয়ে নন, আপনি অন্য একজন। মেয়েটির মমতায় মাখানো চোখের দিকে তাকিয়ে সে কথা বলা সম্ভব হলো না। এত মমতা নিয়ে কোনো নারী আমার দিকে তাকায়নি। জ্বরের ঘোরে আমি ঠিক মতো পা ফেলতে পারছিলাম না। মেয়েটি বলল, আপনার বোধহয় শরীর খারাপ, আপনি আমার হাত ধরে হাঁটুন, কোনো অসুবিধে নেই। বাসার সবাই বারান্দায় দাঁড়িয়ে কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছে। তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল। যে গভীর ভালোবাসার হাত বাড়ালো, সে ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। আমি তার হাত ধরলাম। এই 20 বছর ধরেই আছি। মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি। ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছা করে, বলতে পারি না।
তখন আপনার মতো কোনো অপরিচিত মানুষকে খুঁজে বের করি, গল্পটা বলি, কারণ আমি জানি এ গল্প কোনো দিন আমার স্ত্রীর কানে পৌঁছবে না। আচ্ছা ভাই, উঠি, আমার ট্রেন এসে গেল। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। দূরের ট্রেনের আলো দেখা যাচ্ছে। রেল লাইনে ঘড় ঘড় শব্দ উঠেছে। ট্রেন সত্যি সত্যিই এসে গেল।